আজকে আমরা কথা বলবো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা প্রস্রাবী ইনফেকশন বলে চিনে থাকি, সেই বিষয়ে। প্রথমে আমরা জানতে চাই প্রস্রাবী ইনফেকশন বলতে আমরা কি বুঝি। আমাদের প্রত্যেকের শরীরে একজোড়া কিডনি, একজোড়া ইউরেটার, একটি ইউরিনারি ব্লাডার এবং একটি ইউরেথ্রা থাকে। এই কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রার সমন্বয়ে আমাদের রেচনতন্ত্র বা মূত্র সংবহনতন্ত্র গঠিত হয়। এই উপকরণগুলির মধ্যে যে কোনো একটি বা একাধিক অংশে যখন জীবাণুর সংক্রমণ ঘটে, তখনই তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বা সংক্ষেপে প্রস্রাবী ইনফেকশন বলে সংবোধন করা হয়। এবারে আসা যাক প্রস্রাবী ইনফেকশন বা ইউটিআই কাদের মাঝে বেশি লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে শিশু, বৃদ্ধ, তরুণ, যুবক, নারী, পুরুষ যে কোনো বয়সেই প্রস্রাবে ইনফেকশন হতে পারে। তবে অনেক গবেষণায় লক্ষ্য করা গেছে পুরুষের তুলনায় নারীদের এই সংক্রমণে আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে অনেক বেশি। বাংলাদেশে পুরুষদের মধ্যে প্রতি 5 জনে 1 জন এবং মহিলাদের মধ্যে প্রতি 2 জনে 1 জন এই ইউটিআই বা প্রস্রাব ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন সন্তান ধারণ ক্ষমতাসম্পন্ন নারীদের ক্ষেত্রে প্রস্রাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই খুব বেশি থাকে এবং এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ারও খুব বেশি প্রয়োজন নেই। আমাদের শুধু নিয়মিত চেক আপ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেই এ বিষয়ে আর তেমন সমস্যা হয় না। তবে যদি বেশি সমস্যা অনুভূত হয়, সেক্ষেত্রে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। আবার মেনোপজ পরবর্তী জীবনে মহিলাদের মাঝে কিছু ভিন্ন ভিন্ন কারণে এবং দৈহিক কিছু পরিবর্তনের জন্যেও বয়স্ক মহিলারা এই সমস্যাটায় বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকেন। আবার 40 পুরুষ যারা আছেন তাদের মাঝেও প্রস্রাব ইনফেকশন হওয়ার হারটা একটু বেশি লক্ষ্য করা যায়। তবে এর পেছনে মূল কারণ প্রোস্টেট নামক একটি গ্রন্থির আকারে বৃদ্ধি পাওয়া, যেটা প্রোস্টেট ক্যান্সার অথবা বিনাইল হাইপারট্রফি অফ প্রোস্টেট যে কোনোটিই হতে পারে। এখন দেখা যাক ইউটিআই বা প্রস্রাব ইনফেকশন হলে কি কি লক্ষণ দেখা যায়। রোগীদের প্রস্রাবের সময় অথবা প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া বা ব্যথা অনুভূত হতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাবের চাপ হয়ে থাকে এবং বিশেষ করে রাতের বেলায় ঘুমের মাঝে একাধিকবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে। কেউ কেউ বলেন তাদের প্রস্রাব ধরে রাখা বেশ কষ্টকর হয়ে পড়ে, এমনকি অজু ভেঙে যাওয়ার অভিযোগও অনেকে করে থাকেন। তলপেটে বা কোমরের দিকে চাপ ধরনের বা কামড় দিয়ে ব্যথা অনুভূত হয় কারো কারো ক্ষেত্রে। হঠাৎ তীব্র প্রস্রাবের চাপ আসতে পারে, যা ধরে রাখা অনেক সময় অসম্ভব হয়ে যায়। কখনো কখনো রক্ত মিশ্রিত গাঢ় রঙের প্রস্রাব বা অতিরিক্ত ফেনাযুক্ত বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব বা ঘোলাটে প্রস্রাবও হতে পারে। ঘন ঘন প্রস্রাবের চাপ হলেও দেখা যায় প্রস্রাবের পরিমাণ খুব অল্প পরিমাণে হয় এবং প্রস্রাব যখন শেষ হয় সেটা দীর্ঘ সময় নিয়ে ফোঁটায় ফোঁটায় শেষ হয়ে থাকে এবং প্রস্রাব শেষে একজন ব্যক্তি পরিপূর্ণ তৃপ্তি অনুভব করেন না এবং অনেক সময় রাতের দিকে বা হালকা জ্বর অনুভূত হতে পারে। এখন আমরা আলাপ করব ইউটিআই বা প্রস্রাব ইনফেকশন হলে আমাদের কী কী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রথম যে পরীক্ষাটা আমরা করব সেটি হলো রুটিন এক্সামিনেশন অফ ইউরিন। এই পরীক্ষাটি সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং একই সাথে সবচাইতে সুলভ একটি পরীক্ষা, যে পরীক্ষাটি আপনি আপনার বাসার নিকটবর্তী যে কোনো হাসপাতালে বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে খুব কম খরচেই করিয়ে নিতে পারবেন। তবে আমরা চিকিৎসকেরা একই সাথে রুটিন এক্সামিনেশনের সাথে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি অফ ইউরিন এই পরীক্ষাটিও করিয়ে থাকি। পরবর্তী পরীক্ষা সেটি হল আলট্রাসোনোগ্রাম। বিশেষ করে বয়স্ক পুরুষ এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে
এটি খুবই জরুরি একটি পরীক্ষা। বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটি হবে আল্ট্রাসোনোগ্রাম অফ কেইউবি এরিয়া উইথ প্রোস্টেট, এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটি হবে আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন। এছাড়াও বয়স্ক পুরুষদের ক্ষেত্রে আমরা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা পিএসএ টেস্টটিও করে থাকি। এছাড়াও একজন রোগী চাইলে বা চিকিৎসক প্রয়োজন মনে করলে এক্স রে, কেইউবি রিজন অথবা প্রয়োজন হলে সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, এই পরীক্ষাগুলো দরকার হতে পারে। এরপর আমরা আলাপ করব প্রস্রাবে ইনফেকশন হলে এর প্রতিরোধে আমরা কী কী করতে পারি। প্রথম কথা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এক্ষেত্রে অতি স্বল্প পরিমাণে অথবা অতিরিক্ত পরিমাণে পানি পান কোনোটাই সঠিক নয়। স্বল্প সময় বিরতি দিয়ে অল্প অল্প পরিমাণে পানি পান করাটাই সবচাইতে উপযুক্ত পন্থা। তবে অতিরিক্ত ঘাম হলে অথবা ঘন ঘন পাতলা পায়খানা বা বমি হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই স্বাভাবিকের তুলনায় অধিক মাত্রায় পানি পান করতে হবে। ভিটামিন সি যুক্ত ফল নিয়মিত পরিমিত মাত্রায় গ্রহণ করবার অভ্যাস করতে হবে। এক্ষেত্রে কমলা, মাল্টা এইগুলো যদি খুব সহজলভ্য না হয় সেক্ষেত্রে দেশীয় লেবু, দেশীয় আমলকি, দেশীয় টমেটো এগুলোর মাঝেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এগুলো গ্রহণ করা যেতে পারে। ক্র্যানবেরি জুস পান করা যেতে পারে। একটি গবেষণায় লক্ষ্য করে দেখা গেছে যে ক্র্যানবেরি জুস প্রস্রাব ইনফেকশন প্রতিরোধে বেশ উপকারী এবং বেশ ভালো কাজ করে। কিন্তু এই ফলটি আমাদের দেশের ফল নয়, তাই এটি খুব সুলভ নয় এবং সহজলভ্য নয়। তবে ক্র্যানবেরি জুস বিভিন্ন শপিং মলে থেকে সংগ্রহ করা যেতে পারে। এছাড়াও প্রতিদিন কাঁচা রসুনের 1টি বা 2টি কোয়া ভরা পেটে চিবিয়ে খাওয়া যেতে পারে, অথবা নিয়মিত গ্রিন টি বা টক দই খেলেও এই জিনিসগুলো প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধে বেশ উপকারী ভূমিকা পালন করে। এবার আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো প্রস্রাবের চাপ আসলে বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখা যাবে না। সর্বোচ্চ সময় 30 মিনিট। চাপ না থাকলেও প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর টয়লেটে গিয়ে হালকা হয়ে আসলে সেটি আপনার শরীরের জন্য, বিশেষ করে প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধের জন্য বেশ উপকারী ভূমিকা রাখবে। আর যাদের ডায়াবেটিস বা প্রোস্টেটের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এবং নিয়মিত চেক আপ করাবেন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবারে আমরা আলাপ করব মহিলাদের জন্য কয়েকটি স্পেশাল টিপস দিয়ে, কারণ মহিলারাই প্রস্রাব ইনফেকশনের সবচাইতে কমন রোগী। প্রথম কথা, মহিলারা লক্ষ্য করা যায় যে যখনই তারা ঘর থেকে বের হন, বাইরে যান এবং বাইরে গিয়ে যখন ফিরে আসেন, এই সময়ের মাঝে ওনারা অন্য কোনো টয়লেট ব্যবহার করতে চান না। পরিষ্কার পরিচ্ছন্নতা, পার্সোনাল সমস্যা, বিভিন্ন রকম কারণে তারা অন্যের টয়লেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এখন এ কারণে তারা এই সময়টায় প্রস্রাব ধরে রাখে দীর্ঘ সময় ধরে। আবার দেখা যায় এই সময়টাতে যাতে প্রস্রাবের চাপও কম আসে সে কারণে ওনারা পানি খাওয়াটা বন্ধ রাখেন, কিংবা খেলেও খুব স্বল্প পরিমাণে খান, যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এই অভ্যাসগুলোই দীর্ঘ সময় ধরে প্রস্রাব ধরে রাখা, পানি না খাওয়া বা পানি স্বল্প পরিমাণে খাওয়া, এই অভ্যাসগুলো অবশ্যই অবশ্যই ত্যাগ করতে হবে। মাসিকের যে দিনগুলো থাকে, প্রতি মাসের যে বিশেষ দিনগুলো, যে সময় একজন মহিলার মাসিক চলমান থাকে, এই সময়টাকে অবশ্যই তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে বেশি খেয়াল রাখতে হবে এবং অবশ্যই বিশেষভাবে সচেতন থাকতে হবে, যেটা অন্য সময়ের তুলনায় দ্বিগুণ সচেতন হতে হবে। আবার সহবাসের পূর্বে এবং সহবাসের পরে অবশ্যই প্রস্রাব করবার অভ্যাস তৈরি করতে হবে এবং প্রস্রাবের শেষে এবং মলত্যাগের শেষে প্রতিবার উত্তম রূপে বেশি পরিমাণে পানি ব্যবহার করার অভ্যাস করতে হবে এবং পানি ব্যবহার শেষে আবার টয়লেট টিস্যু ব্যবহার করার অভ্যাস রাখতে হবে, যেন শরীরে এক ফোঁটা পানিও লেগে না থাকে। আবার
অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় বা মেনোপজের পরে মহিলাদের মধ্যে প্রস্রাব ইনফেকশনের হারটা বেড়ে যায়, বা যাদের আগে ইনফেকশন ছিল সেটা পুনরায় ফিরে আসে, বা দীর্ঘ সময় ধরে অনেক ওষুধ নেওয়ার পরও সারে না, ক্রনিক হয়ে যায়। এই সময়ের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে অতিরিক্ত সচেতন হতে হবে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্যে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের পরামর্শে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই এ ব্যাপারে সচেতন হব, প্রস্রাবের ইনফেকশন থেকে মুক্ত থাকব, সচেতন থাকব। ধন্যবাদ সবাইকে।